বন্ধুরা, আজকে এমন দিনে এসেছি যে বৃষ্টি থেমে থেমে হচ্ছে, তারপরেও আপনাদের রাজবাড়িটা ঘুরে দেখানোর চেষ্টা করব যতটুকু পারি। আজকে প্রচণ্ড বৃষ্টি ছিল, তারপরেও আমার দর্শকদের দেখার উদ্দেশ্যে নতুন একটি জায়গা পুঠিয়া রাজবাড়ি দেখানোর উদ্দেশ্যে আমি সকাল সকাল বের হয়ে গেছি। রাজশাহী বাস টার্মিনাল থেকে নাটোরগামী একটি বাসে করে আমি পুঠিয়ার উদ্দেশ্যে যাচ্ছি। পথিমধ্যে ট্রেন যাওয়ার জন্য কিছুক্ষণ বিরতিতে বাস থেমেছিল, সেই মুহূর্তে আমি এই দৃশ্যটি উপভোগ করছিলাম। এখন মোটামুটি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, কিন্তু সূর্য একটু উঁকি মারার চেষ্টা করছে। তারপরে বাস আবার দ্রুত গতিতে এগিয়ে চলছে পুঠিয়ার উদ্দেশ্যে। খানিকটা যাওয়ার পরে আমরা বানেশ্বর মোড়ে পৌঁছে গেছি। বানেশ্বর মোড় থেকে পুঠিয়া খুব বেশি একটা দূরে না। বানেশ্বর মোড়ে কিছু যাত্রী নামানোর পরে আমরা আধা ঘন্টা চলার পরেই পুঠিয়া মোড়ে চলে এসেছি। আমি ব্যাগ ট্যাগ নিয়ে বাস থেকে নেমে পড়লাম এবং দৌড়িয়ে রাস্তাটা পার হয়ে গেলাম। আমরা এই মুহূর্তে পুঠিয়ার মোড়ে পৌঁছে গেছি। এইখান থেকে একটা রিক্সা বা ভ্যান নিয়ে আমাদের যেতে হবে পুঠিয়া রাজবাড়ির দিক। চলুন বন্ধুরা, আমরা একটা রিক্সা বা ভ্যান নিয়ে তারপরে পুঠিয়া রাজবাড়ি যাই। রাজশাহী জেলা সদর হতে ৩২ কিলোমিটার উত্তর পূর্বে নাটোর মহাসড়ক অভিমুখে বাঘাপুঠিয়া জেলা সড়কের পাশে অবস্থিত। বাসে করে দেশের যে কোনো স্থান থেকে পুঠিয়া আসা যায় এবং ট্রেনে করে নাটোর অথবা রাজশাহী নেমেও সড়ক পথে সহজে আসা যায়। সপ্তদশ শতকে মোগল আমলের তৎকালীন বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যেও পুঠিয়া জমিদারি ছিল প্রাচীনতম। কথিত যে জৈনক নীলাম্বর মোগল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি লাভ করার পর সেটি পুঠিয়া রাজবাড়ি রূপে পরিচিতি লাভ করে। ১৭৪৪ সালে জমিদারি ভাগ হয়। সেই ভাগাভাগিতে জমিদারের বড় ছেলে পান সম্পত্তি ৫.৫ আনা এবং অন্য ৩ ছেলে পান ৩.৫ আনা। ১৯৫০ সাল পর্যন্ত জমিদারি প্রথা ছিল। প্রথা বিলুপ্ত হলে পুঠিয়া রাজবাড়ির জমিদারিও বিলুপ্ত হয়। কিন্তু জমিদারি বিলুপ্ত হলেও সে আমলে নির্মিত তাদের প্রাসাদ, মন্দির ও অন্যান্য স্থাপনা ঠিকই এখনও টিকে রয়েছে। অপরূপ প্রাসাদটি ১৮৯৫ সালে মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীর সম্মানে নির্মাণ করেন। ভবনের সম্মুখভাগের স্তম্ভ অলঙ্করণ, কাঠের কাজ, কক্ষের দেওয়াল ও দরজার ওপর ফুল ও লতাপাতার চিত্রকর্ম চমৎকার নির্মাণ শৈলীর পরিচয় বহন করে। রাজবাড়ির ছাদ সমতল, ছাদে লোহার বিম, কাঠের বর্গা এবং টালি ব্যবহার করা হয়েছে। নিরাপত্তার জন্য রাজবাড়ির চারিপাশে পরিখা খনন করা হয়েছিল। পুঠিয়া রাজবাড়ির আশেপাশে ৬টি রাজদিঘি আছে। প্রত্যেকটা দিঘির আয়তন ৬ একর করে। মন্দিরও আছে ৬টি। সবচেয়ে বড় শিব মন্দির। এছাড়া আছে রাধা গোবিন্দ মন্দির, গোপাল মন্দির, গোবিন্দ মন্দির, দোলমঞ্চ ইত্যাদি। বন্ধুরা, আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি পুঠিয়া রাজবাড়ির দ্বিতীয় তলায়। এটাই হচ্ছে রাজশাহীর সেই ঐতিহাসিক পুঠিয়া রাজবাড়ি, যা পুঠিয়াতে অবস্থিত। এতদিন সংস্কারের জন্য পুঠিয়া রাজবাড়িটা বন্ধ ছিল, এখন দর্শনার্থীদের জন্য খোলা হয়েছে। তো আজকে যে জাদুঘরটা অবস্থান করছি, সেই জাদুঘরটা বন্ধ আছে কোনো কারণে। আমরা ভেতরে এমনিও ক্যামেরা অ্যালাউ না। তারপরে আমরা পুঠিয়া রাজবাড়ির যত সৌন্দর্যগুলো আছে তা দেখানোর চেষ্টা করব এবং রাজবাড়ি এবং আশেপাশের যে জায়গাগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, দুই দিকে দুইটি বারান্দা রয়েছে। আমরা দ্বিতীয় বারান্দায় আসলাম। এর আগে আপনারা প্রথম বারান্দাটা দেখতে পেয়েছেন। চলুন বন্ধুরা, পুঠিয়া রাজবাড়ির আশেপাশে যে ঐতিহাসিক ভবনগুলো আছে ওইগুলো আমরা দেখানোর চেষ্টা করব। তারপরে পুঠিয়া রাজবাড়ি যেহেতু জাদুঘর বন্ধ, আজকে আপনাদের দেখাতে পারলাম না। অন্য কোনো দিন হয়তো এসে এই জাদুঘরটাও দেখানোর চেষ্টা করব, যদি ক্যামেরা অ্যালাউ হয়, পারমিশন নিয়ে। বন্ধুরা চলুন দেখে আসি। রাজবাড়ির পাশ দিয়ে কিছু দূর হাঁটলেই সামনে দেখতে পাবেন একটি দিঘির ঘাট এবং সেই ঘাটে মহারানী হেমন্ত কুমারী দেবী নাকি স্নান করত।
দিঘির আশেপাশেও বেশ কিছু মন্দির এবং স্থাপনা আছে। চলুন আমরা সামনে এগিয়ে সেসব দেখি। বন্ধুরা, আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা দোতলা স্টাইলে নির্মাণ করা হয়েছে একটি মন্দির। তো এই মন্দিরগুলো সেই পুঠিয়ার রাজবাড়ির আমলেই তৈরি করা হয়েছে। একসময় এই পুরোটা সাম্রাজ্য ছিল রাজাদের, এবং সেই বিভিন্ন জায়গায় পূজা মণ্ডপ এবং পূজা করা হতো। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা দোতলা স্টাইলে নির্মাণ করা, এবং আর রাজবাড়ির পেছন সাইডে এগুলো হাঁটার মতো কিছু জায়গা আছে, ছোট একটা পার্কের মতো জায়গা আছে, অনেকে পিকনিক করতে আসে। তারপর বন্ধুরা, আরেকটি মন্দির আছে পুঠিয়া রাজবাড়ির পাশে, সেটা আজকে বন্ধ। তারপরে আমি ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছি যতটুকু দেখানো যায়। বন্ধুরা, আজকে এই মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, ছোট্ট এই সিঁদুর দিয়ে আমি দেখাচ্ছি, এটা আজকে বন্ধ আছে। তবে অন্য কোনো দিন হয়তো যদি খোলা থাকে তাহলে আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করবো। আজকে হুট করে আমি এসেছি পুঠিয়া রাজবাড়ি দেখানোর উদ্দেশ্যে আপনাদেরকে, কারণ এভাবেই ঘুরতে হয়, হুট করে ঘুরতে হয়, তাছাড়া ঘোরাঘুরি সম্ভব হয় না। তো আমরা এই ছোট্ট ঘরটি থেকে বের হচ্ছি, এবং এই ঘর থেকে আপনাদের মন্দিরটা দেখানোর চেষ্টা করলাম। আমরা এরপরে অন্যান্য জায়গাগুলো, দর্শনীয় স্থানগুলো আমরা দেখি। এইখানেও কিছু সরকারি দপ্তর আছে, যেগুলো এখন পুঠিয়া রাজবাড়ির অংশ, কিন্তু সরকারি দপ্তর হিসেবে ইউজ করা হয়। তো এটাও দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। বন্ধুরা, এর মাঝেও কিছুটা নাটোরের রাজবাড়ির ফ্লেভার পাওয়া যাচ্ছে, কারণ এই জায়গাগুলো আসলে ওই ওই সময় তৈরি, এবং ইউরোপীয় স্টাইলেই তৈরি করা হয়েছে। তো আমরা এরপরের নেক্সট জায়গাগুলো দেখি। সবগুলো আজকে বন্ধ করে আছে, আপনাদের সব কিছু একসাথে দেখাতে পারছে। পুঠিয়া রাজবাড়ির 6টি মন্দিরের মধ্যে সর্বনিকটতম এই গোবিন্দ মন্দির। এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। গোবিন্দ মন্দির 1823 থেকে 1895 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে রানী ভুবনাময় দেবী কর্তৃক নির্মিত হয়। ইট দ্বারা নির্মিত, আর দেওয়ালে পোড়ামাটির চিত্রফলক। এসব চিত্রফলকে রামায়ণ ও মহাভারতের কাহিনী তুলে ধরা হয়েছে। এই মন্দিরটা দেখানোর জন্য আমি অপেক্ষায় ছিলাম, আমি পারমিশন নিয়ে দেখানোর চেষ্টা করছি এখন। বন্ধুরা, তাদেরকে বললাম যে আমি একটা ব্লগ বানাবো, তো তারা দেখার সুযোগ করে দিল, এবং বর্তমানে আমি দাঁড়ায় আছি সেই মন্দিরের সামনে, যেটাও দোতলা স্টাইলে নির্মাণ করা হয়েছে। প্রিয় দর্শক, দ্বিতীয় পর্ব দেখার জন্য চোখ রাখুন এক্সপ্লোর উইথ এতেসাম জনে।